আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যেই আঁতকে উঠল রক্তিম। আচমকাই তার ঘুমটা ভেঙে গেল। তবে মনে মনে একটু নিশ্চিন্ত হল সে যা দেখেছে সব কিছু স্বপ্ন ছিল। চাদরটা ঢাকা দিয়ে শুয়ে পড়ল সে, কিন্তু বেশ অস্বস্তি হতে লাগলো। কেমন একটা শক্ত অসমান জায়গায় শুয়ে রয়েছে সে। জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে। অন্ধকারে আসলে সে যে কোথায় শুয়ে রয়েছে কিছু ঠাহর করতে পারল না। সেখান থেকে উঠে ঘুটঘুটে অন্ধকারে এগিয়ে গিয়ে ঘরটা খুলল। ব্যালকনি থেকে চারপাশটা তাকিয়ে দেখল চাঁদের আলো আলতোভাবে রাতের অন্ধকারকে চাপা দিয়ে রেখেছে। সেই আলোতে বিশেষ কিছু দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ফিরে গেল রক্তিম। দোতলা বাড়িতে সে আর তার বন্ধু শান্তনু বাস করে। ঘরের মধ্যে দাঁড়িয়ে সে মনে করতে লাগলো কত বছর তারা সেখানে বাস করছে, কিন্তু কিছুই মাথায় এলো না তার। ঘুমের মধ্যে ওরকম ভয়ানক স্বপ্ন সে কেন দেখতে গেল তারও কোনো উত্তর খুঁজে পেল না। জমিদারের প্রদান করা রংমহলে সে তার এক অনাথ বন্ধু শান্তনুকে সঙ্গে নিয়ে থাকে, কিন্তু সে হঠাৎ সেখানে কিভাবে গিয়ে পৌঁছল সেটাই ঠাহর করতে পারছে না। রাতের অন্ধকারটা তার ঠিক সহ্য হচ্ছে না। কেমন একটা দম বন্ধ করা পরিবেশ চারিদিকে। তবে অন্ধকারের মধ্যেই হাঁটাচলা করতে লাগলো সে। কিছুক্ষণ হাঁটার পর জানালার দিকে তাকাতেই সে দেখল অন্ধকারটা অনেকটা কেটে যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচল সে। দিনের আলো ফোটার সঙ্গেই অন্ধকারটা যে আর থাকবে না সেটা ভেবেই তার মন পুলকিত হতে লাগল। তবে আঁধারটা কিছুটা কাটলেও পুরোপুরি নয়। অর্ধেক আলো অর্ধেক ছায়াময় একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেটা ভোর নাকি সন্ধ্যা নাকি রাত সেটা বুঝে ওঠার জো নেই, কারণ তার ঘরে ঘড়ি নেই। আর অদ্ভুত রকমভাবে তার কাছে যে স্মার্টফোনটা ছিল সেটার কথা বিন্দু মাত্র মনে নেই তার। এগিয়ে গিয়ে দরজাটা খুলে নিচে নেমে গেল। তারপর শান্তনুর দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগল। শান্তনু দরজা খুলতেই সে বলল, আরে আবহাওয়াটা কেমন একটা লাগছে না? দেখ না, সকাল হতে হতেও যেন হলো না। কেমন একটা যেন নিঝুম মতো সব কিছু। মনে তো হচ্ছে সকাল হয়েই গেছে। ওই দেখ, কিছু লোক রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। চল দেখি ওদিকে যাই। তারা রাস্তার দিকে এগিয়ে গেল। রাস্তার লোকগুলো কেউ কারোর সঙ্গে কোনো কথা না বলেই যে যার মতো হেঁটে চলেছে। শান্তনু একজনকে বলল, দাদা, ও দাদা, একটু শুনবেন? একটা বেঁটে খাটো লোক এগিয়ে গেল তাদের দিকে। তারপর ভারী গলায় বলল, বলো। বলছিলাম টাইম কটা হয়েছে? আসলে ওয়েদারটা এমন যে কিছুই বুঝতে পারছি না। সকাল তো হয়েই গেছে, তবে সময় কত হয়েছে সেটা জানি না। এখানে তো কোনো সময় নেই। একটু অবাক হয়ে গেল রক্তিম। শান্তনু লোকটাকে জিজ্ঞাসা করল, সময় নেই মানে? এখানে দিনও হয় না, রাতও হয় না, সব সময় অন্ধকার। তোমাদের তো দেখে এখানকার বলে মনে হচ্ছে না। তোমরা কোথাকার? আমরা ঠিক বুঝতে পারছি না কিভাবে এখানে এলাম আমরা। আরো কয়েকটা লোক তার সাথে জড়ো হলো। তারপর খিলখিল করে হেসে উঠে বলল, ও তোমরা এখানে তাহলে নতুন? কোনো ব্যাপার নয়, এখানে সবাই নতুন আসে, তারপর আর যায় না। তোমরাও থেকে যাবে। তাদের কথাগুলো একটাও বোধগম্য হলো না রক্তিম আর শান্তনুর। দেখুন, হেয়ালি না করে সঠিক কথাটা বলুন।
তার কাছে সব উত্তর আছে, তার কাছে সব উত্তর আছে। দেখ, এদের বলে কোনো কাজ হবে না, আমরাই এগিয়ে দেখি, চল। জায়গাটা কিছুটা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু পুরোটাও নয়। আচ্ছা চল তো এগিয়ে দেখি। অন্ধকারের মধ্যে তারা রাস্তায় বেরিয়ে পড়ল। চারপাশে তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কিছু চেহারা দেখা যাচ্ছে, তবে পরিষ্কারভাবে কিছু বোঝাও যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পরই একটা আধ পোড়া মানুষের দেহ তাদের সামনে দাঁড়ালো। তাকে দেখেই রক্তিমের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উদ্ভট সমস্ত অঙ্গভঙ্গি করে নাচতে লাগলো সে। তার শরীর থেকে বিশ্রী চামড়া পোড়ার গন্ধ বেরোচ্ছে। তাকে দেখতেও অত্যন্ত ভয়ানক। মাথায় ঝাঁকড়া চুল, তবে অর্ধেক পোড়া। নাচতে নাচতে সে বলল, গ্রহণ, মহাগ্রহণ লেগেছে এখানে, কেউ ছাড় পাবে না। যখন যার সময় আসবে তখন তার ঢাক পড়বে। লোকটার গলাটাই কেমন ভয়ানক। হঠাৎ কেউ শুনলে শরীরটা শিউরে উঠতে বাধ্য। তাকে পাশ কাটিয়ে আরেকটু এগিয়ে যেতেই একটা ভয়ানক দৃশ্যের সম্মুখীন হলো তারা। একটা মহিলা তার শরীরের চামড়াটা একটু করে কাটছে, তারপর সেই জায়গাটা চুষে খাচ্ছে। কিছুক্ষণ পর আবার সেই জায়গাটাতে কাটছে সে। শান্তনু এগিয়ে গিয়ে বলল, কি করছেন আপনি? নিজের শরীরটা এমন করে কাটছেন কেন? মহিলা একবার তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাতেই শান্তনু চুপ হয়ে গেল। রক্তিম তাকে সামনে এগিয়ে যেতে বলল। অন্ধকারের মধ্যে যত এগিয়ে যেতে লাগলো, ততই অদ্ভুত সব চরিত্রের দেখা পেল তারা। তবে ততক্ষণে তারা বুঝতে পেরে গেছে যে যাদের তারা দেখছে কিংবা যাদের সাথে কথা বলছে তারা কেউই জীবিত নয়। তবে কোথায় এসেছে তারা? কিভাবেই বা সেখানে পৌঁছলো? আর কেনই বা গেছে সেখানে তারা? হাঁটতে হাঁটতেই একটা অদ্ভুত ঘটনা বুঝতে পারল রক্তিম। সে কিছু একটা ভাবার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার মাথায় কোনো চিন্তা ভাবনা কিছুই আসছে না। কিন্তু কেন? ধীরে ধীরে তার বন্ধু শান্তনুর চেহারাটাও কেমন আবছা হয়ে যেতে লাগলো তার কাছে। অন্ধকার একটা অচেনা সাম্রাজ্যে সে এক দিশেহারা পথিকের মতো ঘুরে বেড়াতে লাগলো। শান্তনুর অবস্থাটাও একই রকম। দুজন দুজনের থেকে আলাদা হয়ে গিয়ে নিজেদের মতো সত্যের অনুসন্ধান করতে লাগলো। এভাবেই তারা দুজনের স্বাভাবিক সময় অনুযায়ী দুদিন কাটিয়ে ফেলল। কিন্তু নিজেরা বুঝতেই পারল না যে আসলে সময় এগোচ্ছে বলে। দিন দুয়েক অন্ধকারের মধ্যেই ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে রক্তিম একটা জায়গায় বসে পড়ল। অন্যদিকে শান্তনু যে জায়গায় গিয়ে উপস্থিত হল, সেই জায়গাটা বেশ গা ছমছমে। তার ওপর চোখের সামনে সে যেটা পরিদর্শন করল, সেটা যে কারোর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। সে দেখল একদল মানুষ উল্লাসে মত্ত হয়েছে। তাদের প্রত্যেকের শরীর ঝলসে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। কিছু মানুষের শরীরে কিলবিল করছে পোকামাকড়। তারপরেও তারা একইভাবে নেচে চলেছে। হঠাৎ পিছন থেকে একজন তার কাছে এগিয়ে গেল। তারপর তাকে জিজ্ঞাসা করল, এখানে নতুন? শান্তনু আচমকা পিছনে করে দেখল একটা অদ্ভুত লোক। তার চোখ দুটো উধাও, গলার কাছটা সম্পূর্ণরূপে কাটা। আমি এখানে দুদিন ধরে ঘুরছি, কিন্তু কেন ঘুরছি সেটাই বুঝতে পারছি না। এর উত্তর একমাত্র একজনই দিতে পারে। আপনি রাজমহলে চলে যান। রাজমহল? এখানে সবকিছুই উনি। এখানে যারা নতুন আসে তারা ওখানেই প্রথম যায়। সেখানে রানীমা সবকিছু ঠিক করে। ওখানে যান, ওখানে যান। আপনার মতন আরেকজন এসেছে, তাকেও নিয়ে যান। যান যান।
সে পোড়া হাড়গোড়গুলোর ওপরে বসে আছে। যান যান যান। অবাক হয়ে গেল শান্তনু। পুড়ে যাওয়া হাড়গোড় মানে? এগিয়ে গিয়ে সে দেখল তার বয়সী একটা ছেলের মাথা হাড়গোড়গুলো যেখানে জড়ো হয়ে আছে সেখানে বসে রয়েছে। সে তার প্রিয় বন্ধু হলেও দুজন দুজনকে ততক্ষণে ভুলে গেছে। সে রক্তিমের কাছে এগিয়ে গেল, তারপর তাকে সঙ্গে নিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে গেল। ঘন জঙ্গলে মোড়া সে রাস্তা। কিছু দূরে এগোতেই তারা দেখল একটা বাচ্চা ছেলে নিজেরই হাতের আঙুল কামড়াচ্ছে, কিন্তু এমন ভাবে আঙুলটা খাচ্ছে যেন সে অন্য কিছুর ওপর কামড় দিচ্ছে। তার মুখটা রক্তে ভরে গেছে, তবুও সে কামড় দিয়েই চলেছে। এক সময় সবকটা আঙুল খেয়ে ফেলল সে। ভয়ানক দৃশ্যটা দেখে রক্তিমের মাথা ধরে গেল। শান্তনু তাকে ধরে ধরে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। জঙ্গলটা ক্রমশ গাঢ় হয়ে আসছে। গাছের ডালপালা সরিয়ে একটা ব্যবসা আবহাওয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলল তারা। মাঝখানে হঠাৎ একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। কেউ একটা নুপুর পরে হেঁটে চলেছে তাদের চারপাশে। অদ্ভুত কিছু চেহারা তাদের চারপাশে হাজির হল। তাদের বিকট হাসিতে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। ভয়ে খানিকটা পিছিয়ে গেল তারা। তারপর পিছনে ছুটে পালাতে যাবে এমন সময় দেখল তাদের ঘিরে রেখেছে প্রায় 50টার মতো আতপোড়া চেহারা। তাদের কিছু জনের হাতে অন্য জনের কাটা মাথা। হিংস্র জন্তুর মতো তারা চেয়ে রয়েছে। হঠাৎ রক্তিম শান্তনুর হাতটা ঠেলে ডাকল। তারা দুজনেই পাশে তাকিয়ে দেখল একটা মুন্ডহীন দেহ দু হাতে তাদের দুটো মাথা নিয়ে উৎফুল্ল হয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে। ভয়ে দুজন দুজনের হাত চেপে ধরল। তাদের নিজেদের কাটা মাথা তাদের সামনে অন্য একজন হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে কি তারা আর জীবিত নয়? এটাই ভাবতে শুরু করলো। মাথায় কোনো ভাবনার বীজ বুনতে পারল না তারা। তারপরে সেই মুন্ডহীন চেহারাটা তাদের কাছে এগিয়ে গিয়ে এক হাতে দুটো মাথা ধরে অন্য হাতে তাদের ধরে একেবারে বগল দাবা করে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল একটা পেল্লাই বাড়ির সামনে। অন্ধকারের সাম্রাজ্যে বাড়িটা আরো কালো হয়ে উঠেছে, ঠিক যেন কেউ কালো রং করে দিয়েছে। জল্লাদের মতো ভয়ানক দুটো কালো চেহারা তাদের সেখান থেকে তুলে ভিতরে নিয়ে গেল, কিন্তু ভেতরের দৃশ্য সম্পূর্ণ আলাদা। ভিতরে তারা দেখল তাদের মতোই আরো কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরও কাটা মাথাগুলো তাদের গলায় ঝোলানো। তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিছুটা আলো রয়েছে, তবে সেটা না থাকারই সমান। একজন মহিলা প্রত্যেকটা কাটা মাথা সবার হাত থেকে নিয়ে এক জায়গায় জড়ো করল। সেখানে আরো শখানেক মাথা রয়েছে। একটা মাথার স্তূপ তৈরি হয়েছে। ঘরের চারদিকে তাকিয়ে তারা দেখল অদ্ভুত অঙ্গভঙ্গি করে হেসে চলেছে কিছুজন। পেল্লাই সংখ্যক কিছুজন তাদের ঘিরে রেখেছে। কিছুক্ষণ পর সবাই থেমে গেল, আর একটা ঘুঙুরের শব্দ শোনা গেল। শব্দ ক্রমশ গাঢ় হতে শুরু করল। আলো আঁধারের মাঝেই তারা দেখল একটা অভূতপূর্ব সুন্দর নারী তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে যেন যৌবন উপচে পড়ছে। অন্ধকারের মধ্যেও তার ত্বক এতটাই উজ্জ্বল যে এক আলোকময় দীপ্তির সঞ্চার হচ্ছে সেখান থেকে। তার রূপের জাদুতে এক পলকেই যে কোনো পুরুষ মোহিত হবে। তবে এই অন্ধকার পুরীতে কি করছে ওই মহিলা? কি তার পরিচয়? শান্তনু সবেমাত্র কথাগুলো ভাবতে শুরু করেছে। এমন সময় একটা রাক্ষসে জীব একটা বিশাল তলোয়ার নিয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল। হঠাৎ আগুন জ্বলে উঠল। তার সাথে শুরু হলো যজ্ঞ, এক অদ্ভুত যজ্ঞ, যে যজ্ঞের মাধ্যমে মৃত প্রেতাত্মাদের নিশান করে স্থায়ী সদস্যরূপে গণ্য করা হয়। আবার কাউকে সেই সদস্য পদ থেকে সরিয়ে তাকে মুক্তিও দেওয়া হয়। তবে সেই সব কিছুই নির্ভর করে থাকে ওই অপরূপ সুন্দরী মহিলার ওপর। তার আদেশে নিজের দায়িত্ব পালন করে রাক্ষসটা। আবার সে নিজেও কাউকে দায়িত্ব দেয় কাজগুলো করার জন্য।
ধীরে ধীরে যজ্ঞের আগুনের শিখা ওপরে উঠতে লাগল। এক সময় কর্কশ কণ্ঠে পুরোহিত বলে উঠল, এবার আহুতি দিতে হবে। আর সঙ্গে সঙ্গে সকলে আনন্দে ফেটে পড়ল। শান্তনু রক্তিমের সঙ্গে আরও বাকি যাদের কাটা মাথা রয়েছে তাদেরকে একজন করে টিপে ধরল। তারপর সুন্দরী মহিলাটা প্রত্যেকের কাছে যেতে শুরু করলো। প্রত্যেকের কাছে গিয়ে তাদের মাথায় সিঁদুরের তিলক পরিয়ে দিল। তারপরে একটা ভয়ানক ঘটনা ঘটালো সে। একটা বড় হাতুড়ি বের করে প্রত্যেকের মাথার উপর সজোরে একবার করে আঘাত করতে লাগলো এবং প্রত্যেকের মাথা থেকে বের হওয়া রক্ত নিজের শরীরে মাখতে শুরু করলো। এভাবে রক্ত নিজের গায়ে মাখতে মাখতে এক সময় নিজের পুরো শরীরে রক্তে লাল করে ফেলল সে। তারপর অন্য দুজন মহিলা তাদের আষ্টে পৃষ্ঠে ধরে আগুনের ওপর ফেলতে শুরু করলো। ধীরে ধীরে শান্তনু আর রক্তিমের সময় এলো। তাদের সাথেও একই ঘটনা ঘটল। আগুনে পুড়তে থাকা চেহারাগুলোর আর্ত চিৎকারে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। কিন্তু তারা যত চিৎকার করতে লাগলো বাকিরা ততই আনন্দিত হলো। আর আগুনে পোড়ার সময় সকলের মনে পড়তে লাগলো তাদের অতীত। কোথা থেকে কিভাবে তারা সেইখানে পৌঁছল। রক্তিম আর শান্তনুর মনে পড়ে গেল বছর দেড়েক আগের ঘটনা, যেখান থেকে সব কিছু শুরু হয়েছে। আগুনে আমাদের ইন্দ্রিয়ের বাইরেও এমন অনেক কিছু আছে যা বোঝা যায় না। বোঝা যায় না বলা ভুল, বুঝতে পারতাম আমরা একটু চেষ্টা করলেই। কিন্তু ব্যাপারটা হলো আমরা বুঝতে চাই না। ভ্রম, স্বপ্ন, নেশা বলে ব্যাখ্যাগুলোকে অন্ধকারের আড়ালে ফেলে রাখি আমরা। কিন্তু তাতে তো আর সত্যি আটকায় না। যে আসার সে আসবেই। শুনতে থাকুন আজকের পরিবেশনা, লেখক ঐহিক সায়রের কলমে নিশানগড়ের সুপ্ত নিশি। 400 বছরেরও বেশি পুরনো। অফিসের সাপ্তাহিক ম্যাগাজিনটা চোখ বুলানোর সময় হেডলাইনটা চোখে পড়তেই চমকে উঠেছিল রক্তিম। সাধারণত খুব একটা ম্যাগাজিন, সংবাদপত্র পড়ার শখ নেই তার। তবে ইতিহাস বা পুরনো বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে ছোট থেকেই। আবার সেটা যদি হয় শতাব্দী প্রাচীন, তাহলে তো কথাই নেই। বিভিন্ন রকম ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে নাড়াচাড়া করে সে প্রায়। ছোট থেকেই সেই সব বিষয়ের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা রয়েছে তার। তবে সময় নিয়ে ম্যাগাজিন, আর্টিকেল কিংবা সংবাদপত্র পড়ার শখ নেই। ইন্টারনেটে বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের নোটিফিকেশন তার কাছে এলে একবার করে চোখ বুলিয়ে নেয় সে। এবারেও সেরকমই হলো। ম্যাগাজিনের প্রথম পাতায় 400 বছরেরও বেশি পুরনো হেডলাইনটা দেখে তার বেশ আগ্রহের সৃষ্টি হলো। ম্যাগাজিনটা সঙ্গে করে নিয়ে গিয়ে নিজের চেম্বারে বসল। দুপুরে অফিসের কিছু কাজকর্ম মিটিয়ে সেটা পড়তে শুরু করলো। সাধারণত একটানা কোনো ম্যাগাজিনে মনোসংযোগে না পড়ায় প্রথমে বেশ অস্বস্তিকর অনুভূতি হলেও লেখাটা যত ভেতরে প্রবেশ করতে লাগলো ততই সেটার সম্পর্কে আগ্রহ বাড়তে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। একে একে অফিস ফাঁকা হতে শুরু করলো। রক্তিম জানালো যে সে কিছুক্ষণ পর বেরোবে। একসময় সন্ধে ঘনিয়ে এলো। তখনও একই জায়গায় বসে ম্যাগাজিনে মুখ গুঁজে পড়তে লাগলো। প্রায় সন্ধে 7:30টার সময় সিকিউরিটি গার্ড তার কাছে এসে বলল, স্যার স্যার সময় তো অনেক হলো, বাড়ি যাবেন না আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ি তো যেতে হবে। হে বাবা, 7:30 পেরিয়ে গেছে যে। তুমি আমাকে আগে ডাকবে তো। আমি কি করে জানবো স্যার? বড়বাবু বেরিয়ে যাবার সময় বলল আপনি নাকি চেম্বারে রয়েছেন। এত দেরি হয়ে গেল, এখনো বেরাননি দেখে আমি তো এলাম। তা এতক্ষণ কি করছিলেন স্যার? আরে একটা ম্যাগাজিন পড়ছিলাম, টাইমটা কেমনভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না।
যাই হোক, চলি। হ্যাঁ, অফিস থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে এসে স্টেশনে পৌঁছে 8:30টার ট্রেনটা ধরল। বাড়িতে ফোন করে জানিয়েও দিল যে তার ফিরতে দেরি হবে। বেরোনোর সময় সে ম্যাগাজিনটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছে। কনকনে ঠান্ডা ভেদ করে ট্রেনটা এগিয়ে যেতে লাগলো। রাতের ট্রেন বলে বেশি ভিড় নেই, খুব একটা কোলাহলও নেই। বসে থাকতে থাকতে মাঝে মধ্যেই মনটা ছটফট করে উঠতে লাগলো রক্তিমের। তার মনে হতে লাগলো ম্যাগাজিনটা খুলে পড়তে শুরু করে দিই, কিন্তু ট্রেনের মধ্যে পড়াশোনা করতে কেমন একটা লাগলো। অগত্যা সে ঠিক করলো বাড়ি গিয়ে রাতে পড়বে। হঠাৎ কিছুটা গিয়ে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং তার সঙ্গেই ভেতরের তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল। একটু কোলাহল শোনা গেল। দরজার সামনে দাঁড়াতেই সে দেখল স্টেশনের একটু আগেই ট্রেনটা দাঁড়িয়েছে। মনে মনে 2-3টে গালাগাল দিয়ে ট্রেন থেকে নেমে স্টেশনের উদ্দেশ্যে হাঁটা শুরু করল সে। মিনিট 5 হেঁটে স্টেশন পৌঁছতেই সে দেখল রাত তখন প্রায় 9টা বেজে গেছে। রিক্সা স্ট্যান্ডে রিক্সা নেই, চারপাশে সবকিছু ফাঁকা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে রাত 9টা নয়, 12টা বেজে গেছে। শুধু তাদের গ্রামের শিবনাথ হালদারকে দেখতে পেল। সে তখন তার দোকান বন্ধ করে বাড়ি যাবার তোড়জোড় শুরু করেছে। রক্তিম তার কাছে গিয়ে বলল, ও শিবুদা, দাঁড়াও দাঁড়াও, আমায় 3টে সিগারেট দাও তো, আমার কাছে একদম শেষ হয়ে গেছে। শিবনাথ মাফলারের ফাঁক দিয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলল, তুই এত রাতে আসছিস নাকি? হ্যাঁ গো। কি চাকরি করিস সব? শীতকালও যদি এত রাত করে ফিরিস। যাকে আজ তবু একজনকে পেলাম বাড়ি ফেরার পথে, রোজ তো না হলে। তারপর সে দোকানটা বন্ধ করে রক্তিমকে সাইকেলে চাপিয়ে গল্প করতে করতে যেতে লাগলো। প্রায় 1.5 কিলোমিটার মতো গেলে শিবনাথের বাড়ি পড়ে। তারপরে আরও 1 কিলোমিটার যেতে হয় রক্তিমের বাড়ি। তারা দুজন গল্প করতে করতে শিবনাথের বাড়ি পৌঁছে গেল। শোন, আজকে তুই সাইকেলটা নিয়ে যা। এত রাতে হেঁটে এতটা যাওয়া ঠিক নয়, কাল নিয়ে আসিস। জঙ্গলটাও যদিও তার চেনা, তবুও এই রাত্রে জঙ্গল পেরোতে হবে ভেবেই কেমন গা ছমছম করে উঠছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা একবার দেখল সে। একটু দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। তার সাইকেলের গতি ক্রমশ বাড়ছে। জঙ্গলটা পেরোতে পারলে সে হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে জঙ্গলও ক্রমশ ঘন হয়ে আসছে, তার সাথে অন্ধকারও বাড়ছে। ভরা পূর্ণিমার রাতেও জঙ্গলের রাস্তাটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। রক্তিমের কাছে ফোনের আলো আছে, কিন্তু সেই আলোও যেন অন্ধকারের কাছে হার স্বীকার করেছে। আর তার থেকেও বড় কথা, প্রায় 15 মিনিট ধরে একটানা সাইকেল চালানোর পরেও জঙ্গল তখনও শেষ হয়নি। ওপরে তাকিয়ে সে দেখল জঙ্গলের বড় গাছগুলো ওপরের দিকে উঠে গেছে, উঠে গিয়ে ক্রমশ রাস্তার উপর ঝুঁকে পড়েছে। সে বুঝতে পারল জঙ্গলের প্রায় মাঝখানে এখন সে। দূরে জঙ্গলের গভীরে শিয়াল ডাকছে। ঘড়িতে আবার একবার সময়টা দেখল সে, আবার হাঁটতে শুরু করলো। কিন্তু হঠাৎ সে বুঝল পিছনে কেউ আছে। সে যেন ফলো করছে তাকে। পিছন ঘুরে দেখল একবার, কেউ নেই। এবার আবার সামনে যেন কোনো ছায়া দেখতে পাচ্ছে। মুহূর্তের মধ্যে ঘামে পুরোপুরি ভিজে গেছে তার শরীর। সে আর এগোতে পারছে না। কেউ তাকে ডাকছে, কিন্তু সে ডাক মানুষের নয়। তার পা দুটো কাঁপছে। এরপর সে যা দেখল তা রীতিমতো ভয়ঙ্কর। একটা স্পষ্ট ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। তার মুখ নেই, পা নেই, হাত নেই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। সে ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। রাতের অন্ধকার যেন এবার আরো গাঢ় হয়ে গেল। শিয়ালগুলোর আওয়াজ আরো কাছ থেকে শোনা যাচ্ছে, আর তারা যেন ছুটে আসছে চারদিক থেকে। রক্তিম কোনো কিছু না ভেবে সজোরে সাইকেলটা চালাতে লাগলো। কিন্তু হঠাৎ একটা কিছুতে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ল সে। কোনো মতে উঠে একবারের জন্য পিছন ফিরে তাকালো। দেখল এক ঝাঁক জ্বলন্ত চোখ ছুটে আসছে তার দিকে। প্রাণ পরে দৌড়তে লাগলো রক্তিম। জীবনের শেষ প্রাণ শক্তিটুকু ঢেলে দিল তার পায়ে। রুদ্ধশ্বাসে ছুটে চলেছে সে। জঙ্গলে সব গাছে পেঁচার ডাকের আওয়াজ যেন তার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে।
পিছন থেকে শিয়ালগুলো আরো কাছে এগিয়ে আসছে। অনেকদিন পর যেন তারা কোনো খাদ্য পেয়েছে। জঙ্গলের রাস্তা ক্রমশ সরু হয়ে আসছে। গাছের ডালপালাগুলো রাস্তার উপর নেমে এসেছে। প্রত্যেকটা ডাল একটা একটা করে ছায়া। তারা সবাই খিলখিলিয়ে হাসছে। তাদের হাসির আওয়াজে রক্তিমের মাথা ঘুরে যাচ্ছে। তার মস্তিষ্ক কাজ করছে না। একটা সময় সে বুঝতে পারল সেই হিংস্র শিয়ালগুলো তার পায়ের কাছে চলে এসেছে। জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে জেনে সে হাল ছাড়ল না। সজোরে দৌড়ে গেল। হঠাৎ সে দেখল একটা আলোক রশ্মি। সে সামনে তাকিয়ে দেখল জঙ্গল ক্রমশ ছোট হয়ে এসেছে। জঙ্গলের পর নদীর ব্রিজ দেখতে পেল। তার পায়ের গতি এতটাই বেশি ছিল যে 7 লাফে পুরো ব্রিজ পেরিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখল শিয়ালগুলো ব্রিজের সামনে এসে দাঁড়িয়ে গেছে। সেই ছায়া মূর্তিও আর নেই। সে কোনো কিছু না ভেবে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল সে। বুঝতে পারল নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে সে। খাওয়া দাওয়া সেরে সে ম্যাগাজিনটা নিয়ে বসল। পণ করে নিল রাতের মধ্যে ম্যাগাজিনটা যা করে হোক শেষ করতেই হবে। যেমন বলা তেমনই কাজ। রাত প্রায় 2:45 নাগাদ ম্যাগাজিনটা পড়ে শেষ করে ফেলল সে। তারপর ঘুমোতে গেল। পরের দিন সকালে উঠে সে অফিসে জানিয়ে দিল সেকেন্ড শিফটে অফিসে পৌঁছবে। তারপর ম্যাগাজিনটা নিয়ে সোজা চলে গেল তার বন্ধু শান্তনুর বাড়ি, যেখানে যথারীতি জল খাবার খেয়ে শান্তনুর সঙ্গে আলোচনায় বসল। শান্তনু তাকে বলল, হ্যাঁ 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 এবার বল, কি এত ইম্পর্টেন্ট ব্যাপার? কাল রাত থেকে মাথা খারাপ করে দিলি তো ফোন করে করে। আরে ঘটনাটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বলেই তো তোকে বলছি। তুই একবার এই হেডলাইনটা পড়ে দেখ এখানে। সে ম্যাগাজিনের হেডলাইনটা দেখালো তাকে। শান্তনু কিছুক্ষণ সেটা চোখ বুলিয়ে বলল, এটাই অবাক হওয়ার কি আছে? এরকম জায়গা তো অনেক রয়েছে। সে আছে, কিন্তু এটা একদম অন্য রকম। আমি কাল পুরো আর্টিকেলটা পড়লাম। এই ফার্ম হাউসটা বলছে 400 বছরেরও পুরানো। এই জায়গায় একটা বামুন থাকতো, তার নাম নিশিকান্ত ভট্টাচার্য, আর এটাই তার ফার্ম হাউস। কিন্তু এটা আমি কি করব? এখানে নাকি এখনো সপ্তাহের শেষ দিনে মানে ওই শনিবার তোর নাচঘর বসে। আর শুধু তাই নয়, নিয়ম করে বছরে একবার পুজোও হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এগুলো কেউই মানুষে করে না। এবং এই যে ফার্ম হাউসটা, এটা তো মানুষ দেখেছে, কিন্তু এই যে নাচঘর বা ওই ধর পুজো, এইগুলো কোথায় হয় সেগুলো ওখানকার মানুষ কেউই খুঁজে পায় না। তাহলে আর্টিকেল লিখলো কি করে? সেটাই তো জানার বিষয়। আরও অনেক কিছু রয়েছে। এই যে গ্রামটা রয়েছে, এখানে অনেক বছর আগে একসাথে মোটামুটি 50-60টা মানুষ উধাও হয়ে যায়। আশেপাশের গ্রামের মানুষজন তারা বলেছে নাকি কেউ একজন ঘুরে বেড়ায় এবং সে সারা বছর গ্রামে একটা পরিবারের সেবা গ্রহণ করে। তারপর বছর শেষে সেই বাড়ির একটা মেয়েকে সে নিয়ে যায়। তারপর সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। ধুর, যত সব ভুলভাল গল্প। এরকম কিছু হলে এতদিনে অনেক কিছুই হয়ে যেত। আচ্ছা, তুই বরং ম্যাগাজিনটা পড়ে দেখ আজকে। তোর তো প্যারানর্মাল, ভূত প্রেত এইসব নিয়ে পড়াশোনা চলছে। তাহলে এটা যদি সিরিয়াস কিছু হয় তাহলে একবার না হয় ঘুরেই আসা যাবে। তোর কথা শুনে যা বুঝছি এটা খুব একটা সিরিয়াস কিছু নয়, তবে পড়ে দেখব। দেখ, ভূত প্রেত এসবের দৌরাত্ম্য যেখানে খুব বেশি সেসব জায়গায় যাওয়া যায়। এটা সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে না, তবুও আমি পড়ব। আচ্ছা, রাতে তোকে জানাচ্ছি। আচ্ছা বেশ, তুই কিন্তু আমায় জানাস। আজ তাহলে আমি চলি, আমাকে আবার অফিসে যেতে হবে। রক্তিম বেরিয়ে গেলে শান্তনু ম্যাগাজিনটা টেবিলে ফেলে রেখে বাগানে চলে গেল। তারপর কি মনে হলো, দুপুরে সেটা পড়তে শুরু করলো। আর্টিকেলটা যত পড়তে থাকলো ততই রক্তিমের মতো সেও ভেতরে ঢুকে যেতে লাগলো। রাত ঠিক 8:30 নাগাদ সে রক্তিমকে ফোন করল। দেখ, পুরোটা তো পড়লাম,
আমার মোটামুটি ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা, কিন্তু ইন্টারনেটে এর কোনো উল্লেখ নেই। একটা জায়গায় যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে সেটা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও তো উল্লেখ থাকবে। সেসব তো কিছুই নেই। তবে আমার মনে হয় একবার এখানে যাওয়ার দরকার, না হলে কিছু উদ্ধার করা যাবে না। সেটাই ভালো হবে। ঠিক আছে, কাল তাহলে সকাল করে বেরিয়ে পড়বো, কেমন? পরের দিন সকালেই দুজন বেরিয়ে পড়ল গঙ্গারামপুরের উদ্দেশ্যে। তাদের বাড়ি থেকে রাস্তাটা অনেকটাই দূর, তাই গাড়ির স্পিড মিটারের কাঁটা ক্রমশ উপরে উঠতে লাগলো। শহরের হাইওয়ে পার করে একসময় তারা গ্রামের কাঁচা রাস্তায় গিয়ে পৌঁছল। ততক্ষণে দুপুর হয়ে গেছে প্রায়। একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিল তারা। খাওয়া শেষে শান্তনু টাকাটা দিতে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, এখান থেকে গঙ্গারামপুর কত দূরে? সে তো এখন অনেক দূর গো, ওই ঘন্টা খানেক তো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। তারা সেখান থেকে বেরিয়ে চলেই যাচ্ছিল, এমন সময় দোকানদার তাদের ডাকল। ও দাদা, দাদা শুনুন এদিকে একবার। শান্তনু তার কাছে ফিরে গেলে লোকটা জিজ্ঞাসা করল, আচ্ছা, গঙ্গারামপুরে আপনারা কি করতে যাবেন? আগে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। গঙ্গারামপুরের কিছু ফটো দেখেছি আগে, তাই ভাবলাম যদি ঘুরে আসা যায়। গঙ্গারামপুরের ভালো ফটো? ওখানে কোনো ঘোরার জায়গা কিংবা ভালো কোনো থাকার জায়গা আছে বলে তো আমার জানা নেই। একে তো গ্রামের অর্ধেক মানুষ কেমন খ্যাপাটে মতন, সব সময় নিজেদের কথা নিয়েই ব্যস্ত থাকে। কি যে ভাবে কি করে ওরা নিজেরাই তা জানে। আর বাকি যেগুলো ভালো রয়েছে তারা আবার সাধু সন্ন্যাসী ধরনের। কিছু জন বিবাহিত আর কিছু জনের এখনো বিয়েই হয়নি, কিন্তু এইদিকে তারা বুড়ো হতে চলল। আর বেশিরভাগ জনই তো বাউন্ডুলে। একটু হকচকিয়ে গেল শান্তনু। সেখান থেকে বেরিয়ে পড়ল তারা। প্রায় 3টে নাগাদ তারা গ্রামে প্রবেশ করল। গ্রামটা শুরুতে বেশ সুন্দর, মনোরম পরিবেশ বিরাজমান, গাছপালায় ঘেরা। তবে ধীরে ধীরে যত ভেতরে ঢুকতে লাগলো, ছবিটা পাল্টে গেল। মানুষজনের চেহারা দেখে মনে হলো যেন অনেকদিন তারা ভালোভাবে খায়নি। সবার চোখের তলায় কালি, যার দিকেই তারা তাকাচ্ছে তাকে খুব দুর্বল দেখাচ্ছে। বাড়ি ঘরগুলো কোনো মতে একে অপরের কাঁধ ধরে দাঁড়িয়ে রয়েছে। পুরনো ছাপ স্পষ্ট সেখানে। কুঁড়ে ঘরগুলো থাকা না থাকার কোনো পার্থক্য নেই। গ্রামে কতগুলো পুকুর রয়েছে, তবে সে জল কোনোভাবেই ব্যবহারের যোগ্য নয়। গৃহপালিত পশু যেসব রয়েছে তারা একেবারেই জরাজীর্ণ। হাড়ের উপর কোনো রকমে একটা চামড়ার প্রলেপ রয়ে গেছে। রাস্তাঘাট রয়েছে, কোনো লাইট পোস্ট নেই। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। একবিংশ শতাব্দীতেও যে এমন কোনো গ্রাম রয়ে গেছে সেটা মেনে নিতেই প্রথমে বেশ অসুবিধা হলো শান্তনু এবং রক্তিমের। গাড়ি নিয়ে অনেকটা ভিতর পর্যন্ত যাবার পর একটা চায়ের দোকান দেখতে পেল তারা। চা খাবার বাহানা দিয়ে সেখানে প্রবেশ করল, যদি কিছু জানতে পারা যায় সেই উদ্দেশ্যে। চায়ে কয়েক চুমুক দেবার পর দোকানদার নিজেই তাদের জিজ্ঞাসা করল, দাদারা এখানে নতুন নাকি? আগে আমরা নতুন বলতে এখানে একটা কাজে এসেছিলাম। কাজে এসেছিলেন এখানে? বলেন কি দাদা, এই গ্রামে তো কেউ কাজে আসে বলে জানা নেই। এখান থেকে মানুষ কাজ করতে বাইরে যায়, তাও তো লোক ঝ্যাঁটালাতি মেরে তাড়িয়ে দেয়। আপনারা এখানে কাজে এসেছেন শুনলে এখানকার মানুষ তো আহ্লাদে আটখানা হয়ে যাবে। এখানকার মানুষ মানে? আপনি এখানকার নন? না না, আমি তো ওই পাশের গ্রামের। এটা আমার বাবার দোকান। এখন বাবা নেই, তাই আমিই চালাচ্ছি। বেশ কিছু ইনকাম হয়, সেই জন্য ভাগিনি আর কি। তা আপনারা এখানে কি কাজে এসেছেন? সেটা একটু গোপন বিষয়। তবে আপনি যখন এখানে এত বছর আসছেন, আপনি তো নিশ্চয়ই কিছু জানবেন। কি ব্যাপার বলুন তো? এই গ্রামে 400 বছরেরও বেশি পুরানো একটা বাড়ি আছে আমি শুনেছি। সপ্তাহের শেষে সেখানে নাকি নাচ ঘরে জলসা বসে, আবার কোনো একটা সময় পুজোও হয়।
তবে এই সব কিছু মানুষ কেউ দেখতে পায় না। আপনি এই ব্যাপারটা সম্পর্কে কিছু কি জানেন? কথাটা শুনে হকচকিয়ে গেল দোকানদার। সে দোকান থেকে বেরিয়ে এসে বলল, আপনারা কে বলুন তো, আর এসব কথা কিভাবে জানলেন? একটা ম্যাগাজিনে একদিন পড়েছিলাম, সেখান থেকে আমি জানতে পেরেছি ব্যাপারটা। আমাদের একটু ভূত প্রেতের ব্যাপারটা ইন্টারেস্ট আছে, তাই চলে এলাম আর কি। আপনি কি কিছু বলতে পারবেন ব্যাপারটা সম্পর্কে? সেসব একটা অভিশাপ, গঙ্গারামপুরের ইতিহাসের এক কালো অধ্যায়, আর সেসব অধ্যায় থেকে আপনারা যত দূরে থাকবেন ততই ভালো। জানাটা দরকার দাদা, যদি কিছু জানেন তো বলুন। আপনাদের কি নিজেদের জীবন খুব একটা প্রিয় নয়? সে তো সবারই হয়, কিন্তু আপনি হঠাৎ এমন বলছেন কেন? আমাদের একটু খুলে বলুন তো সব কিছু। আমার সবকিছু জানা নেই, আর আমি জানতেও চাই না। শুধু এইটুকু জানি, এই গ্রাম সম্পর্কে এর আগে যারাই জানার চেষ্টা করেছে তাদের পরে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর যে একবার গঙ্গারামপুরে আসে সে কখনোই এর মায়াজাল থেকে বেরোতে পারে না। তাই আপনারাও এখানে বেশি সময় নষ্ট করবেন না। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, চলে যান। দোকানদারের মানা করা সত্ত্বেও তারা শুনল না, উল্টে নাছোড়বান্দা হয়ে পড়ল সবকিছু জানার জন্য। তার রহস্যে মোড়া কথাবার্তাই তাদেরকে আরো কৌতূহলী করে তুলল। শান্তনু একটু জোর করতেই দোকানদার বলল, বেশ, আপনারা যখন নিজেরাই নিজেদের ভালো চান না, তখন আমি আর কি করতে পারি? আপনাদের সব কিছুর উত্তর দেওয়ার জন্য এই গ্রামে একজনই আছে, যিনি এই গ্রামকে কিছুটা হলেও রক্ষা করেন। কে তিনি? কোথায় পাবো তাকে? কে ঠিক বলা যায় না, পীরও বলতে পারেন, আবার অঘরীও, এক মহাতান্ত্রিক। আমরা সবাই তাকে ফকির সাহেব বলেই জানি। আবার অঘরী? হিন্দু না মুসলিম? তা আমাদের কারো জানা নেই। ওনার অনেক বয়স, এই গ্রামের কেউ জানে না ওনার কি জাত কি ধর্ম। সব জাতির মানুষ ওনার কাছে যায়, উনি সবাইকে রক্ষা করে রাখেন যত দূর পারেন। আপনি আমাদের হয়ে ওনার কাছে যেতে পারবেন? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আমি আজ পর্যন্ত কোনো দিন গ্রামের অত ভিতরে যাইনি। সবসময় দুটো চোখ সবকিছু নজর রাখে, আর ওর কাজে যে বাধা দেয় ও তাকেই মেরে ফেলে। কত মানুষ যে অকালে চলে গেছে তার কোনো হদিশ নেই। তাই আপনারা এই রাস্তা ধরে সোজা চলে যান, দেখবেন একদম শেষে একটা ঝুপড়ি রয়েছে, ওখানেই বাবা থাকেন। দোকানদারের কাছ থেকে অন্য কোনো সাহায্য তারা প্রত্যাশা করল না, অগত্যা এগিয়ে গেল। গ্রামটা দেখলে যে কোনো সাধারণ মানুষের চোখে জল বেরোনো স্বাভাবিক। গ্রামের মানুষজন সব পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কারোর শরীরে কোনো ভালো পোশাক নেই, বাচ্চা ছেলে মেয়েগুলোর শরীরে একেবারেই উন্মুক্ত। মাথাতে চুলের জট পেকে গেছে বেশিরভাগ জনের। জরাজীর্ণ শরীরগুলো কোনো মতে হেঁটে চলে বেড়াচ্ছে। তার মধ্যেই কিছু সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছে, তবে তার সংখ্যা এতটাই কম যে চোখে পড়া দুষ্কর ব্যাপার। রাস্তায় আরো কয়েকজনকে ফকির বাবার ঠিকানা জিজ্ঞাসা করল তারা। প্রত্যেকেই সোজা রাস্তার দিকে ইঙ্গিত করে দিল। এগিয়ে গিয়ে একসময় তারা দেখল রাস্তাটা শেষ হয়ে গেছে। রাস্তার একপাশে শিরিষ গাছের তলায় একটা ছোট্ট কুটির। সামনের ঘরের চাল অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, বাকি যেটা রয়ে গেছে সেটা ঝুঁকের সামনের দিকে এমনভাবে এগিয়ে এসেছে যে একটু ঠেলা দিতেই মুখ থুবড়ে পড়বে। মাথা নিচু করে ভেতরে ঢুকে তারা দেখল একটা বুড়ো মানুষ মাথা ভর্তি চুলের জটা নিয়ে বসে রয়েছে। তার দাড়ি এতটাই বেড়ে গেছে যে সেটাও জটপাকে শক্ত হয়ে উঠেছে। আমার নাম রক্তিম, আর ও আমার বন্ধু শান্তনু। আমরা এসেছি। জানি আমি তোরা কি জন্য এসেছিস এখানে, তবে যে কাজের জন্য এসেছিস তা জানা সবার কম্য নয়। তাই তোরা আগে ঠিক কর কি করবি। সবকিছু শুনবি নাকি শুনবি না, পরে তোদের বিপদ বাড়তে পারে। কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় ভূত পেতনি খুঁজেছি, কোথাও কিছু পাইনি, আর কোনো বিপদও হয়নি। এখানেও তেমন কিছু পাবো বলে মনে হয় না।
তাই আপনি বলুন আমাদের, কিছুটা অ্যাডভেঞ্চার হবে। সব আজকালকার ছোড়া। শালা, তোরা কতদূর কি জানবি এসব ব্যাপারে? 400 বছর আগের ঘটনা, যে ঘটনার মাসুল দিতে হচ্ছে আজও এই গ্রামকে। জানি না ভবিষ্যতে কতদিন দিতে হবে। আর তোদের মতো কিছু মূর্খের দল ভাবে এগুলো হয়তো বানানো কথা। দেখুন, কথা যাই হোক, আপনাকে প্রথমেই একটা জিনিস বলি, আমরা কিন্তু মূর্খ নই। আর এই সব জিনিস বোঝার জন্য যতটা শিক্ষা দরকার সেটাও আমাদের আছে। তাই আপনি বলুন। ভুল করছিস। তোরা যেটা জানিস তা সবসময় সত্যি নাও হতে পারে। সত্যি আর মিথ্যের মধ্যে চুলচেরা ফাঁক থাকে। জীবন যদি থাকে তাহলে ভূত রয়েছে। জীবের বসবাসের জন্য যেমন এই জগৎ রয়েছে, তেমনি তার মরণের পর তার আত্মার বসবাসের জন্য অন্য একটা জগৎ রয়েছে। আর এমনই একটা জগতে তলিয়ে গেছে নিশানগড়। সেখানে এই ঘটনার শুরু। নিশানগড়? সেটা কোন জায়গা? গঙ্গারামপুরের আগের নাম নিশানগড়। 430 বছর আগে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যে গ্রাম, তখনকার জমিদার নিশিকান্ত ভট্টাচার্য নিজের নামে এখানকার নামকরণ করে নিশানগড়। এটা মূলত ওর মদ খাওয়ার আখড়া ছিল। এই গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল পোড়ো বাড়ি দেখতে পাবি। সেখানেই জমিদার ওর রাসলীলা চালাতো। রাতের পর রাত বিভিন্ন মেয়ের সাথে যৌনক্রিয়ায় মত্ত হয়ে উঠত। ওর নাচ ঘরটা ধীরে ধীরে রতিক্রিয়ার আখড়া হয়ে ওঠে। বিভিন্ন মানুষ রাত হলেই মদ খেয়ে সেখানে যেত শারীরিক সুখ পেতে। প্রতি শনিবার ওখানে লোকজনের সমাগম হতো। বাইচিরা সব নাচত। গরিব মানুষের অর্থ কেড়ে নিয়ে ওইসব করে বেড়াতো জমিদার। দিন দিন তার অত্যাচার বেড়ে চলছিল। একসময় মানুষজন জমিদারের প্রতি ক্ষেপে যায়। তারা জমিদার বাড়ি আটক করে, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। এভাবেই চলতে চলতে একদিন খবর পাওয়া যায় যে জমিদার নিশিকান্ত একজন নতুন বাইজিকে নিয়ে এসেছে। তার নাম ইরাবতী। সে আসার পর নিশিকান্ত জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, সফলতা সবই ফিরে আসে। অপরূপ সুন্দরী ছিল ইরাবতী। তার সৌন্দর্যের কাছে পাল্লা দিয়ে ওঠা তো দূর, তার সৌন্দর্যের দীপ্তির ধারে কাছেও কেউ এসে পৌঁছতে পারত না। সে যেমন নাচত ততটাই সুন্দর তার গলার স্বর। গ্রামের মানুষজনকে খুব ভালোবাসত ইরাবতী। নিশিকান্ত তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরাবতীর সঙ্গে ঘর বাঁধে। তার মায়েরও ইরাবতীকে বেশ পছন্দ হয়েছিল। তারপর ইরাবতীর সাথে জমিদারের বিয়ে হয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই জমিদারের পতন শুরু হয়। বিয়ের পর ইরাবতী ধীরে ধীরে নিজের আসল রূপ ধারণ করে। আসলে তার অপরূপ সৌন্দর্যের কারণ ছিল সে মানুষের মাংস খেত এবং মানুষের রক্ত মাঝে মধ্যে শরীরে মাখত। মানুষের মাংস? বলেন কি? হ্যাঁ, মানুষের মাংস। তাও যে সে মানুষ নয়, 18 থেকে 21 বছরের মেয়েদের, যাতে ওর যৌবন না নষ্ট হয়। তার সঙ্গে প্রতি মাসে একজন নতুন পুরুষের সঙ্গে সঙ্গমে মেতে উঠত ইরাবতী। 1 সপ্তাহ ধরে সেই পুরুষকে নিজের একেবারে কাছে ধরে রাখত। তারপর সময় ফুরিয়ে গেলে তাকে মেরে ফেলা হতো, আর তার রক্ত গায়ে মাখত ইরাবতী। এতটা ভয়ানক কেউ হতে পারে? মানুষের চাহিদা যদি অসীম হয় তাহলে তার জন্য সে যা খুশি করতে পারে। কিন্তু জমিদার কিছু বলতো না? জমিদারকে? সে তো নিজের কামের নেশায় ডুবিয়ে রেখেছিল। অন্যদিকে তন্ত্র মন্ত্র করে তাকে নিজের বশে করে ফেলেছিল। জমিদার তখন ইরাবতীর হাতের পুতুল। সে যেমন বলতো জমিদার তেমনই করত। ধীরে ধীরে জমিদারের বাড়ির বাকি লোকজনকে হত্যা করে জমিদারের সবকিছু কেড়ে নিয়ে ইরাবতী নিশানগড়ের সর্বে সর্বা হয়ে ওঠে। সে ঘোষণা করে দেয় যে নিশানগড়ে থাকতে হলে তার পুজো করতে হবে। প্রতি মাসে একবার করে জমিদার বাড়িতে উৎসব হবে। সেখানে নিজে স্নান করা জল গ্রামের সকলকে গ্রহণ করতে হতো।
আর উৎসবের দিন রাত্রে একজন মেয়ে আর একজন পুরুষকে সে অন্দরমহলে কাজের জন্য নিয়োগ করত। যে দুজনকে নিয়োগ করা হতো তাদের দুজনকেই হত্যা করা দেওয়া হতো। মেয়েটাকে তার পরের দিনই, আর ছেলেটাকে তার 1 সপ্তাহ পরে। এত কিছু হয়ে যাওয়ার পরেও গ্রামের মানুষজন কিছু করেনি? ইরাবতীর চর চারিদিকে ছড়ানো ছিল। সে বুঝতে পেরেছিল যে গ্রামের মানুষ তার সমস্ত কীর্তিকলাপ ধীরে ধীরে বুঝতে পেরে যাচ্ছে। তাই বেশ কয়েকবার গ্রামের নিরীহ মানুষগুলোকে ধরে অমানবিক অত্যাচার করলেও তার গড়ে ওঠা বিদ্রোহকে সে দমন করতে পারেনি। রাগের মাথায় সে গ্রামের প্রতিটা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সে বুঝতে পারেনি সেই আগুনে সে নিজেও পুড়ে মরবে। তারপর আসে নিশানগড়ে সেই ভয়ানক রাত। দাউ দাউ করে চলে সমস্ত ঘরবাড়ি, চারিদিকে হাহাকার আর কান্নার আওয়াজ। পুড়ে ছাই হয়ে গিয়েছিল সমগ্র নিশানগড়। কিন্তু কিছু সংখ্যক মানুষ বেঁচে যায়। তারা লুকিয়ে লুকিয়ে দিন কাটায় নিশানগড়ের বাইরে। ওই ঘটনার কিছুদিন পর মাঝরাতে জমিদার বাড়ি দাউ দাউ করে চলে ওঠে। বেঁচে যাওয়া মানুষগুলো আগুন লাগিয়ে দেয় জমিদার বাড়িতে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় জমিদার বাড়ির বেশিরভাগ মানুষ। অর্ধেক জনে ঝলসে যাওয়া শরীরটা খুঁজে পাওয়া যায় জমিদার বাড়ির ভেতরে। আর সেদিন পড়তে পড়তে ইরাবতী অভিশাপ দিয়ে যায় যে নিশানগড়ে সে আবার ফিরে আসবে। আর এখানে পরে যারা এই বসতি গড়ে তুলুক তাদের একই অবস্থা হবে। তখন থেকেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই অভিশাপ মাথায় করেই বাঁচে এখানকার মানুষজন। হারিয়ে যায় নিশানগড়, তৈরি হয় নতুন গ্রাম গঙ্গারামপুর। কিন্তু মানুষের দৈনন্দিন জীবন পাল্টায়নি। সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায় শান্তনু এবং রক্তিম। কোনো মানুষ এতটাও ভয়ানক এবং হিংস্র হতে পারে সেটা তারা আগে কল্পনা করতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন ইরাবতীর আত্মাই এখনো এসব কাজ করে? শুধু ইরাবতীর আত্মা নয়, তার নির্দেশে কাজ করে অন্য সবাই। তারা কেউই এখনো বেঁচে নেই। জমিদার নিশিকান্ত, যে বর্তমানে একজন ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়েছে। ব্রহ্ম রাক্ষস জিনিসটা কি? এক বামুনের আত্মা, যা মরে যাওয়ার পর রাক্ষসে পরিণত হয়। যে সমস্ত বামুন অত্যন্ত অত্যাচারী, সমাজের সব বাজে কাজকর্মে যুক্ত থাকে, তারা মরে যাওয়ার পর ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়। নিশিকান্ত তাই হয়েছিল। সে প্রত্যেক বছর একজনের বাড়িতে থাকে এবং বছর শেষে সেই বাড়ির যুবতী মেয়েকে ধরে নিয়ে যায় রাজবাড়িতে। সেখানে সেই মেয়েটাকে হত্যা করে তার কাঁচা মাংস খায় ইরাবতী। শনিবার করে বসে আজও ঘুঙুর, তবলা, হারমোনিয়ামের শব্দে ভরে ওঠে জমিদার বাড়ির চারপাশ। ইরাবতীর সাম্রাজ্য এখনো আছে, তবে তা চোখে দেখা যায় না। সে তার সাম্রাজ্যে আরো মানুষকে চাইছে। বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া রয়েছে মানুষকে ধরে নিয়ে যাওয়ার। নিশানগড় আজও রয়েছে। ওই জমিদার বাড়ি আজও একই রকম রয়ে গেছে। ইরাবতীর সাম্রাজ্য বাড়ছে ধীরে ধীরে। জমিদার বাড়িটার এক কোথায় রয়েছে? ছবিতে তো দেখলাম পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। ওকে এখন একটা পোড়া বাড়ি বলা চলে। খালি চোখে এমন অনেক কিছুই দেখা যায় না, কিন্তু তাই বলে সেগুলোর কোনো অস্তিত্ব নেই সেটা নয়। তোদের আবারও বলছি, এসবের মধ্যে নিজেদের চড়াস না। যত তাড়াতাড়ি পারিস সেখান থেকে পালা। গঙ্গারামপুর একটা আস্ত নরক। এখানে আসলে কেউ নিস্তার পায় না। আচ্ছা, কিছু বছর আগে এখানে একসাথে 50-60 জন মানুষ উধাও হয়ে গেছে, সে ব্যাপারে কিছু বলতে পারেন? সেটা আমাদের সবার কাছেই একটা রহস্য ছিল, কিন্তু তারা উধাও হয়ে যাওয়ার কিছু মাস পর সেই রহস্যও কেটে যায়। কারণ যে কজন উধাও হয়েছিল তাদের সবার কাটা আধ খাওয়া মাথাগুলো জমিদার বাড়ির পেছনে পাওয়া যায়। তোরা জোয়ান ছেলে, এসবের মধ্যে ঢুকিস না। কেউ নিস্তার পায়নি, তোরাও পাবি না। না 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 না, ঢুকে পড়েছি যখন, তখন এর একটা শেষ দেখেই ছাড়বো। জীবনে এত জায়গায় গেছি, এমন ঘটনা কখনো শুনিনি। প্রথমবারই সুযোগ এসেছে, এটা তো হাতছাড়া করা ঠিক হবে না।
কিন্তু আপনি এগুলো জানলেন কিভাবে? সেই রাতের আগুনে আমার পূর্বপুরুষের একজন বেঁচে ছিল, যারা পরে জমিদার বাড়িতে আগুন লাগায় সে সব কিছু নথিবদ্ধ করে গেছে। তার সঙ্গে কথা শেষ করে তারা বেরিয়ে পড়ল। অনেকবার করে বোঝানো সত্ত্বেও তারা শুনল না। সেখান থেকে বেরিয়ে পশ্চিম দিকে জমিদার বাড়ির দিকে গেল তারা। ততক্ষণে অন্ধকার নেমে গেছে। সেই রাতেই তারা তাদের নিজেদের বাড়িতে ফিরল। তারপরের দিন সকালে দুজনে ঠিক করল যে ম্যাগাজিনে আর্টিকেলটা লিখেছে তার সঙ্গে একবার দেখা করতে হবে। হ্যাঁ, ওখানে নামটা দেওয়া তো আছে, কিন্তু কি একটা মনে হয় অভিষেক চন্দ। হ্যাঁ, আমি ওনার ঠিকানা পেয়েছি, শক্তিগড়ের কাছে বাড়ি। কাল সকালে তাহলে যাওয়া যাক, গিয়ে একবার খোঁজ খবর নিয়ে আসি, তারপর না হয় একেবারে ওখানে যাব। রক্তিম শান্তনুর প্রস্তাবে রাজি হয়ে গেল। পরের দিন সকাল 8:30 নাগাদ তারা বাইকে করে রওনা দিল। শক্তিগড়ে পৌঁছে অভিষেক চন্দ বলতে কেউই বুঝতে পারল না প্রথমে। প্রত্যেকেই জানালো অভিষেক চন্দ বলে এখানে কেউ থাকেই না। তবে কি তারা ভুল ঠিকানায় চলে এসেছে? অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো মতেই অভিষেক চন্দর বাড়ির ঠিকানা জোগাড় করতে পারল না। একসময় হাল ছেড়ে দিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে এমন সময় হঠাৎ একজন তাদের সামনে গিয়ে দাঁড়ালো। একটা মাঝবয়সী লোক। কোথায় যাবেন? আগে আমরা অভিষেক চন্দ্র নামের একজনকে খুঁজছি, ওনার এখানেই ঠিকানা রয়েছে, কিন্তু এখানে কেউ কিছু বলতেই পারছে না। সবাই বলছে ওই নামে নাকি কেউ এখানে থাকে না। ও আসলে অভিষেক দাদাবাবু তো কিছুদিন হলো এখানে এসেছে, তাই বিশেষ কেউ চেনে না। তবে ওনার বাড়ি আমার বাড়ির কাছেই। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওনার বাড়ি। লোকটার কথায় পুলকিত হয়ে উঠল তাদের মন। তাকে অনুসরণ করে বাইক নিয়ে যেতে লাগলো তারা। কিছুটা যাবার পর একটা গলির আগে দাঁড়িয়ে লোকটা বলল, এই এই যে গলি, এই গলির ওপিটেই অভিষেক দাদাবাবুর বাড়ি, বুঝলেন? তারা গলির ভেতর ঢুকে গেল। সঠিক ঠিকানায় পৌঁছে কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, আপনাদের পরিচয়? শান্তনু রক্তিম দুজনেই মহিলার দিকে তাকিয়ে মোহিত হয়ে গেল। অপরূপ সুন্দরী সেই মহিলা। আগে আমরা এসেছি শ্রীরামপুর থেকে। অভিষেকবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, রয়েছেন। কি প্রয়োজন বলুন? উনি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলেন একটা ম্যাগাজিনে, সেটার ব্যাপারেই কথা বলতে এসেছি। আচ্ছা, আসুন। তারা ভিতরে গিয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো অভিষেক চন্দ্রর জন্য। রক্তিম তখনও সেই ভদ্র মহিলার দিকে তাকিয়ে রইল। মিনিট 7 পর অভিষেক ওপর থেকে নেমে এসে সোফায় বসল। নিজের পরিচয় দিয়ে বললেন, আপনারা আমার আর্টিকেলটা পড়েছেন শুনে বেশ ভালো লাগলো, কিন্তু এটা পড়ে আমার কাছে আসার মতো কি ব্যাপার হয়েছে জানতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমরা দুজনই হিস্টোরিক্যাল, তার উপর হন্টেড বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে বেড়াই। অনেকদিন সেরকম কোনো জায়গায় যাওয়া হয়ে ওঠেনি, আর তেমন কোনো জায়গাও পাইনি। হঠাৎই এই জায়গাটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো আর রহস্যময়ও মনে হলো। আমরা ওখানে যাব ঠিক করেছি, তাই আপনার কাছে জায়গাটা সম্পর্কে একটু ডিটেলস জানার জন্য এসেছি। সে না হয়ে যাবেন, কিন্তু বেঁচে ফিরতে পারবেন তো? আপনি তো নিশ্চয়ই ওখানে গিয়েছিলেন, আপনি তো ফিরে এসেছেন। আমরাও চাইলে ঠিকই ফিরে আসব। এখানেই তো ভুল করছেন আপনারা। আমি জানি না আপনারা কত জায়গায় গেছেন, তবে এটা অন্য জায়গার থেকে অনেকটাই আলাদা। ওখানে আপনারা যদি যান তাহলে আপনাদের ইচ্ছায় কিছু হবে না। আমার 10 দিন সময় লেগেছে জায়গাটা খুঁজে বের করতে, তবে আমি ওখানে যেতে পেরেছিলাম। আর ভাগ্য ভালো যে আমি ওখান থেকে ফিরে এসেছি। তবে সবাই যে ফিরে আসবে তেমনটা নাও হতে পারে। 10 দিন? এত সময় কেন? এটা একটা অন্য জগৎ। সাধারণত কেউ খালি চোখে সে জগৎ দেখতে পায় না। কঠিন সাধনার প্রয়োজন, গভীর মনোসংযোগের প্রয়োজন, তবেই কেউ ওই জায়গা খুঁজে পায়। কি বলছেন মশাই? সাধনার প্রয়োজন? পাতালে অবস্থিত নাকি?
পাতাল নাকি জানি না, তবে সে এক আস্ত নরক। আপনাদের মতো আমিও একজনের লেখা পড়ে সেখানে যাবার মনস্থির করেছিলাম। সমস্ত জায়গা খুঁজে পেলেও গঙ্গারামপুর খুঁজে পাইনি। তারপর একদিন আমার সঙ্গে এক ব্রাহ্মণের পরিচয় হয়। কথায় কথায় তাকে আমি সব কিছু জানাই। সেই আমাকে ওখানে যাবার বিধান দিয়েছিল। এখন যদিও সে আর বেঁচে নেই, তবে সে এক অত্যন্ত কঠিন সাধনা। আর যার সাধনা করা হয় সে যদি সন্তুষ্ট না হয় তাহলে মৃত্যু অনিবার্য। তাই বলছি, আপনারা এসব ব্যাপার নিয়ে বেশি ভাববেন না। কিন্তু আপনি পেরেছেন, আর শান্তনু এমনিতেই প্যারানর্মাল বিষয়ের উপর পড়াশোনা করছে, তো আমাদের খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না। তন্ত্র সাধনা কোনো সাধারণ বিষয় নয়। ভূত প্রেত নিয়ে পড়াশোনা করলেই সবাই সাধনা পারে না। আর ওই গ্রামে যাবার জন্য যাকে সন্তুষ্ট করতে হবে সেও কোনো সাধারণ প্রেত বা আত্মা নয়। কাজেই এসব থেকে আপনাদের দূরে থাকাই ভালো। রক্তিম আর শান্তনু কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। বাড়ির বাইরে এসে একটা করে সিগারেট ধরিয়ে শান্তনু বলল, কি মনে হচ্ছে বলতো? লোকটা কি ঠিক কথা বলছে? আমার তো বাপু খুব একটা বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। কি সব অন্য গ্রাম, অন্য জগৎ। আরে বাবা, যদি কোনো গ্রাম থাকে তাহলে তো এ জগতেই থাকবে নাকি? পুরোটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কথাগুলো। মানে অনেক সময় এরকম হয়, তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় তো গেলাম, কই ভূতের তো দেখা পেলাম না। এইটাতে কি করা যায় সেটাই ভাবছি। দেখ, যদি সাধনা করে কাউকে সন্তুষ্ট করতে হয় তাহলে দুজনে একসাথেই করব। তারপর দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের। তারা দুজনে একে অপরের দিকে একবার তাকিয়ে নিয়ে আবার বাড়ির ভিতর ঢুকে অভিষেককে বলল তারা সাধনা করতে প্রস্তুত। অভিষেক তাদের ইচ্ছের বিরুদ্ধে না গিয়ে তাদের 3 দিন পর রাতে একটা জায়গায় যাবার কথা বলল। তারপর তারা চলে গেল। ঠিক এই সময় সেই ভদ্র মহিলাটি ঘরে প্রবেশ করলেন আবার। রাজি হলো তাহলে? না হয়ে আর যায় কোথায়? এবার তাহলে আমার মুক্তি। একসাথে 2 জনকে পেয়েছি। সবকিছু সিদ্ধান্ত যে নেওয়ার সে ঠিক নেবে। তুমি তোমার কাজটা মনোযোগ সহকারে করো, ওদের সঠিক পথ দেখাও। সেদিন রাতে বাড়ি ফিরে রক্তিম বেশ চিন্তিত হয়ে পড়ল। নেহাতি একটা খবরের ভিত্তিতে এতটা ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে, যেখানে একটা জীবনের ব্যাপার? রাত্রে খাওয়া দাওয়ার সেরে সে শান্তনুকে ফোন করে কথা বলল। শান্তনু এর আগেও ভূত প্রেতের সন্ধান করতে গিয়ে বেশ কয়েকবার ঝুঁকি নিয়েছে। প্রত্যেকবারই অবশ্য সুস্থভাবে ফিরে এসেছে, কিন্তু রক্তিমের এই প্রথম। ইতিহাসের প্রতি তার টান থাকলেও ভূত প্রেতে খুব একটা বিশ্বাসী নয় সে। তবে এই খবরটা কোনো মতেই তার মাথা থেকে বেরোচ্ছে না। সব সময় কোনো এক অদৃশ্য কেউ একজন তার কানে কানে যেন বলছে এটা তাকে করতেই হবে। এটা করতে পারলে ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচন হবে। ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। তাই আগে পরে কোনো কিছু না ভেবে কাজটা করবে বলেই মনস্থির করল। পরিবারকে সে জানালো তার বন্ধু শান্তনুর সঙ্গে সে ঘুরতে যাচ্ছে এবং ফিরতে বেশ কিছুদিন দেরি হবে। শান্তনুও বাড়ি থেকে একই কথা বলে বেরোল। তারপর একদিন সকালবেলায় তারা গিয়ে উপস্থিত হল অভিষেকের বাড়ি। যথারীতি তার স্ত্রী দরজা খুলে তাদের ভেতরে নিয়ে গেল। জল খাবার এবং দুপুরের খাবারের পর অভিষেক তাদের সম্পূর্ণ বিবরণ দিতে লাগলো। তোমরা তো আমার থেকে ছোটই, তাই তুমি করে বলছি। শোনো, যে গ্রামটায় তোমরা যাবে সেটার আসল নাম হলো নিশানগড়। এখন ওই জায়গাটা গঙ্গারামপুর নামে পরিচিত। সবার এটা ধারণা যে নিশানগড়ের নাম পাল্টে হয়তো গঙ্গারামপুর হয়েছে। নিশানগড়ের হয়তো কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে ঘটনাটা তা নয়। নিশানগড় আছে, ওই গঙ্গারামপুরেই রয়েছে নিশানগড়ে যাওয়ার রাস্তা। আর নিশানগড়ের সেই রাস্তা পাহারা দেয় 2 জন পিশাচ। তাদের মধ্যে যে কোনো একজনকে সন্তুষ্ট করতে হবে তোমাদের। মানে পিশাচ সাধনা করতে হবে আমাদের? হ্যাঁ, পিশাচ সাধনা।
আজও নিশানগড়ের সাথে গঙ্গারামপুরের যোগাযোগ রয়েছে এবং নিশানগড়ের সর্বে সর্বা আজও ঘুরতে ঘুরতে আসে গঙ্গারামপুরে। এখনও সে সেখানেই রয়েছে, হয়তো কারো বাড়িতে, যে বাড়িতে যুবতী কোনো মেয়ে রয়েছে। মানে এই সাধনাতে কি করতে হবে? সেটা আমি তোমাদের আজ রাতেই বলবো। তোমরা নিজেদের প্রস্তুত করো। টানা 3 দিন একভাবে সাধনা করতে হবে। খাবার হিসেবে একটাই তরল জুটবে, কোনো প্রাণীর রক্ত। রক্ত? পিশাচ সাধনা করতে হলে প্রথমে পিশাচ ভাব নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তবেই তারা গ্রহণ করবে তোমাদের। আজ রাতে আমরা বেরোবো, মাঝরাতে সাধনায় বসতে হবে। অভিষেক উঠে নিজের ঘরে চলে গেল। রক্তিম এবং শান্তনু একে অপরের মুখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে দিনের আলো নিভে গেল। রাত প্রায় 10টা। অভিষেক দুজনকে তৈরি করল সাধনার জন্য। সে নিজেও রক্ত বস্ত্রে সজ্জিত করল নিজেকে। তারপর একটা মশাল নিয়ে তার বাড়ির পিছন দিকে হেঁটে চলল। কিছু দূর গিয়ে রাস্তাটা গভীর জঙ্গলে প্রবেশ করেছে। শান্তনু রক্তিম দুজনেই ভয় না পেয়ে এগিয়ে চলল। তবে শুধুমাত্র একটা ধুতি পরে থাকায় বেশ ঠান্ডা অনুভব করলো তারা দুজনে। মিনিট 20 হাঁটার পর তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। অভিষেক জানালো সেখানে বসেই সাধনা করতে হবে তাদের। তারপর জায়গাটা পরিষ্কার করে সেখানে 3 জনে বসল। অভিষেক বলল, এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছ তোমরা। রাত কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, মানুষ বাদে অন্য সব জীবেদের জন্য। বিভিন্নভাবে তারা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, তবে তোমরা কিন্তু উঠবে না। হ্যাঁ। তারপর সে একটা মন্ত্র তাদের শিখিয়ে দিল এবং কিভাবে সেই মন্ত্রের উচ্চারণ করতে হবে, পিশাচ সাধনায় কি পদ্ধতি, সব কিছু শিখিয়ে দিল তাদের। তারপর তাদের সাধনায় মগ্ন করল সে। এক মনে মন্ত্র বলে যেতে লাগলো দুজনে। রাত যত বাড়তে লাগলো, জঙ্গলের চারপাশ থেকে শেয়াল কুকুরের ডাক শুনতে পাওয়া গেল। প্রথমে কিছু মনে না হলেও রাতের গভীরতা বাড়ার সাথে সাথে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। এক সময় শান্তনু চোখ খুলতেই দেখল অভিষেক তাদের সামনে বসে নেই। চমকে উঠল সে। রক্তিমকে ডাকতেই রক্তিমও ভয়ে ছিটকে গেল। অন্ধকার জঙ্গলে তাদের দুজনকে রেখে কোথায় গেল অভিষেক? আসন ছেড়ে উঠতে গিয়েও পেরে উঠল না। কেউ যেন তাদের টেনে ধরেছে মাটির সঙ্গে। ভয়ে চিৎকার করতে লাগলো দুজনেই। তাদের দুজনের চিৎকার শুনে চারপাশের শেয়াল কুকুরগুলো আরো চেঁচিয়ে উঠল। দুজনে দুজনের হাতটা চেপে ধরল, কিন্তু তার কিছুক্ষণ পরেই জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরল, তারা দেখল অভিষেকের বাড়িতে রয়েছে তারা। তারা হুড়ো করে উঠে শান্তনু বলল, না 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 না, আর 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 এখানে নয়, অনেক হয়েছে। ওসব সাধনা টাধনা আমাদের কম্য নয়। আমরা বাবু চললাম। মাঝখানে সাধনা ছেড়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। তোমরা জাগিয়ে তুলেছ পিশাচকে, তাকে আমন্ত্রণ জানিয়েছ। এখন যদি তোমরা সাধনা অপূর্ণ রেখে যাও, তাহলে তোমরা তো মরবেই। উল্টে তোমাদের পরিবারের সকলকেও মরতে হবে। আমি সেই জন্য বলেছিলাম, শুধু ইচ্ছে থাকলেই সাধনা হয় না। অগত্যা সাধনা পথকেই অবলম্বন করতে হলো তাদের। তারপরের দিনও অভিষেক জঙ্গলের ঘন অন্ধকারে তাদের বসিয়ে রেখে কোথাও অদৃশ্য হয়ে গেল। ঘটনাটা ঘটল 3য় দিন রাত্রে। অভিষেক তাদের জানিয়েছিল যে ওই রাত্রেই পিশাচ নেমে আসবে তাদের কাছে, আর যদি তা না হয় তাহলে পুনরায় 3 দিন সাধনা করতে হবে তাদের। রাত 12টা নাগাদ সে জঙ্গলের মাঝে নিয়ে গেল দুজনকে। তারপর একভাবে সাধনা করতে বলল। আজ হলো সেই রাত। যদি তোমরা নিষ্ঠা ভরে সাধনা করো, তাহলে আজকেই তোমরা দেখা পাবে পিশাচের। আর যদি তা না হয় তাহলে আবার 3 দিন। তারা দুজনেই তার কথা শোনার পর মন্ত্রোচ্চারণ করে চলল। প্রায় 1 ঘন্টা একভাবে মন্ত্রোচ্চারণের পর তারা বুঝতে পারল চারপাশে হাওয়ার বেগ বেড়েছে। ধীরে ধীরে আশেপাশে শেয়াল কুকুর এবং
অন্য সব কীট পতঙ্গের আওয়াজ কমে যাচ্ছে। কেউ একজন তাদের চারপাশে ঘুরছে, তারা সেটা অনুভব করতে পারছে। শরীরটা শিউরে উঠল দুজনে। কিছুক্ষণ পর চোখ খুলতেই শান্তনু দেখল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তারা বসে রয়েছে। এতটাই অন্ধকার যে সে তার নিজের দেহর অংশটাও দেখতে পাচ্ছে না। কেউ যেন অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছে তাকে। রক্তিম কিছুক্ষণ পর চোখ খুলেও একই ঘটনার সম্মুখীন হল। মুহূর্তের মধ্যে তারা শুনতে পেল কেউ একজন হেঁটে এগিয়ে আসছে। ক্রমশ সেই পায়ের শব্দ স্পষ্ট হচ্ছে। কয়েক মুহূর্ত এভাবেই চলার পর তারা দেখতে পেল দুটো চোখ। সেই চোখ দুটো ক্রমশ বড় হয়ে সামনে এগিয়ে এলো। তারপরেই বাকি চেহারাটা ফুটে উঠল, কিন্তু সেটা রক্ত মাংসের কোনো চেহারা নয়। এটা কি? হাড় হিম হয়ে গেল দুজনের। প্রথমবার প্রত্যক্ষভাবে কোনো অশরীরী চেহারার সম্মুখীন হয়ে তারা রীতিমতো স্তব্ধ। হঠাৎ সেই অশরীরী চেহারাটা তীব্র চিৎকার করতে লাগলো। ক্রুদ্ধ কণ্ঠে বলল, কেন ডাকলি আমায়? কার এত সাহস? বল, কার এত সাহস? রক্তিম শান্তনুর মুখ দিয়ে কোনো সাড়া বেরোল না। হঠাৎ তারা দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে মশাল নিয়ে গিয়ে আসছে একজন। সেই মুখ তাদের চেনা, অভিষেক। কিন্তু এ কি? তার শুধু মুখটা রয়েছে, বাকি চেহারা কোথায়? তবে কি অভিষেকও জীবিত কেউ নয়? কথাটা ভাবতে বিলে চমকে উঠল রক্তিমের। তাদের সামনে পিশাচ তখনও চিৎকার করে চলেছে। অভিষেক তার কাছে গিয়ে বলল, এরাই দুটো নতুন প্রাণ, আমাদের নতুন শিকার, রানিমার নতুন সেবাইত, আর আমাদের নতুন সদস্য। তার মুখে কথাটা শুনে প্রথমে কিছুই বুঝতে পারল না রক্তিম। শান্তনু কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই অশরীরী পিশাচটা বলে উঠল, তবে তো এখনই এদের নিয়ে যেতে হয় আমাদের সাথে। তার কথা শেষ হতেই একটা বিশ্রী গন্ধ নাকে গেল দুজনেরই। গন্ধটা নাকে যেতেই দুজনে কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। কিন্তু শান্তনুর একটু হলেও জ্ঞান ছিল। সে এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। করার কিছুই ছিল না তার। অভিষেক রক্তিমের মুখটা চেপে ধরে রেখেছে, আর পিশাচটা তার মাথার ঘিলু ফাটিয়ে কাঁচা রক্ত খাচ্ছে। রক্তিম তীব্র চিৎকার করতে গেলেও মুখটা চেপে ধরে রাখায় তা পেরে উঠছে না। যন্ত্রণায় ছটফট করছে সে। এলো পাতাড়ি হাত পা ছুঁড়তে লাগলো, কিন্তু নিস্তার নেই। নৃশংস সেই দৃশ্য দেখে শান্তনু ভয় কুঁকড়ে গেল। নিজের চোখের সামনে তার প্রিয় বন্ধু এমন করুণ পরিণতির জন্য সে নিজেকেও খানিকটা দায়ী করল। কারণ এই সাধনার সিদ্ধান্তটা তারা দুজন মিলেই নিয়েছিল। সে এটাও বুঝতে পারছে যে তারও নিস্তার নেই। একটা গভীর চক্রান্ত ঘিরে রেখেছে তাদের। অনেক গভীর চালে জড়িয়ে পড়েছে তারা। এখান থেকে পালানো যায় না। একটা সময় পর তাকেও এভাবেই মরতে হবে নিশানগড় গ্রামে প্রবেশ করার জন্য। মিনিট খানেক ছটফট করার পর এক সময় রক্তিম পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। অভিষেক এবং পিশাচটা মিলে তার মাথাটা দেহ থেকে আলাদা করে উন্মাদের মতো লাফাতে লাগলো। কিছুক্ষণ পর তারা এগিয়ে গেল শান্তনুর দিকে। সে তখন প্রায় অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। একই রকম ভাবে মেরে ফেলা হলো তাকেও। রাতের অন্ধকারে কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে একটা ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হলো তাদের দুজনকে। ভোরের আলো ফুটতেই অভিষেক তার সঙ্গে থাকা সেই সুন্দরী মহিলা মৃতদেহগুলো গোগ্রাসে গিলে খেয়ে ফেলল। শুধু পড়ে থাকলো তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্ত মাখা মাথা দুটো। সম্পূর্ণ ঘটনাটা যতক্ষণে মনে পড়ল ততক্ষণে আগুনে ঝলসে গেছে রক্তিম এবং শান্তনুর শরীর দুটো। তারা ততক্ষণে চরম যন্ত্রণা ভোগ করছে এবং এটাও বুঝতে পারছে যে ভবিষ্যতে যতদিন তারা এই গ্রামের সঙ্গে যুক্ত থাকবে কোনো না কোনো প্রকারে তাদের যন্ত্রণা ভোগ করতেই হবে। তাদের ঔদ্ধত্য, অন্যের কথা বিন্দুমাত্র তোয়াক্কা না করার মাসুল দিতে হচ্ছে তাদের নিজেদের। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে
সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এক নরকে উপস্থিত হয়েছে তারা। এই কর্মকাণ্ডের জন্য দায়ী তারা নিজেই। তাই তাদের কাছে এই যন্ত্রণা ভোগ করা ছাড়া কোনো উপায় নেই। দুজন তাদের ধরে আগুন থেকে বের করে নিয়ে গিয়ে পাশে দাঁড় করালো। কিছুক্ষণের মধ্যেই তাদের শরীর থেকে তাদের আত্মাটাকে বের করে নিল ইরাবতী এবং পুরোহিত। তারপর অভিষেককে তার পদ থেকে মুক্তি দিল ইরাবতী। সে প্রেত লোকে যাত্রা শুরু করল। তার শূন্য পদে নিযুক্ত হল রক্তিম এবং শান্তনু। নতুন তরতাজা প্রাণকে হত্যা করে তাকে ইরাবতীর সাম্রাজ্যে নিয়ে আসার প্রতিজ্ঞা করল তারা। তাহলে তাদেরও মুক্তি ঘটবে। তারপর নতুন এক চেহারায় তারা নিশানগড় থেকে বেরিয়ে ইহলোকে প্রবেশ করল, মিশে গেল সাধারণ জনজীবনের সঙ্গে। এভাবে একটা সম্পূর্ণ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো মানুষের সন্ধান পেল না তারা। কিন্তু একদিন সকালে হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। শান্তনু এগিয়ে গিয়ে দরজা খুলতেই সে দেখল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের পরিচয় জানালো। তাদের আগমনের কারণ জানতে চাওয়া হলে তারা জানালো ম্যাগাজিনে 400 বছরের পুরনো বাড়িটার ইতিহাস সম্পর্কে রক্তিম যেটা লিখেছে সেটার সম্পর্কে জানতে এসেছে। কথাটা শোনা মাত্রই একটা চরম শান্তিতে হেসে ওঠে রক্তিম। তার মনটা যেন বলে ওঠে, এসে গেছে, ওরা এসে গেছে। আবার একটা মেয়েও এসেছে রানীমার খাদ্য হয়ে। এবার আমাদের মুক্তি, আমাদের মুক্তি। শুনছিলেন আজকের গল্প নিশানগড়ের সুপ্ত নিশি। গল্প রচনায় ঐহিক সায়র, রক্তিম পুরোহিত এবং দোকানদার রাহুল, অদ্ভুত লোক স্নেহাশিস, শান্তনু শুভম, বেটেখাটো লোক সিকিউরিটি গার্ড এবং মাঝবয়সী লোক সূর্য, শিবনাথ তিতাম, মাঝবয়সী মহিলা অঙ্কিতা। অন্যান্য চরিত্রে এবং গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক ঐহিক সায়র এবং বিশ প্রোডাকশনকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।